এখন নতুন পলিসিতে কোর্সের স্ট্রাকচার অন্যরকম হয়ে গেছে। অনেক নতুন নতুন ফিল্ড অ্যাড হয়েছে যেখানে কিন্তু সুন্দরভাবে কেরিয়ার গড়া যায়। তোমাদের যদি বায়োলজি নিয়ে এগোনোর ইচ্ছে থাকে তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা পারফেক্ট ভিডিও। তবে আমি বলবো ম্যাথ যদি নাও থাকে কেমিস্ট্রিটা যেন থাকে, তাহলে যতগুলো অপশান আমি এখানে দেখিয়েছি সবগুলো অপশান তুমি কিন্তু অপ্ট করতে পারো। বিশেষ করে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে খুব সাবধানে ফর্ম ফিল আপ করবে। ওখানে কিন্তু তুমি সার্টিফিকেট ইন বটানি ফার্স্টে চুজ করবে না। এইচএস এক্সামের পরে অনেকের ইচ্ছে থাকে বায়োলজি সাবজেক্ট নিয়ে এগোনোর, বায়োলজি সাবজেক্ট নিয়ে কেরিয়ার গড়ার। আবার এইরকম সিনারিও অ্যারাইজ হয় যারা নিটে 1 বছর 2 বছর র্যাঙ্ক করতে পারে না, তারা ভাবে যে বায়োলজিটা ভালো লাগে তো বায়োলজি নিয়ে কলেজে পড়া যাক। তো তোমাদের জন্য আজকের এই ডিসকাশন। তোমাদের অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমরা গাইড করব যে বায়োলজি নিয়ে কি কি কেরিয়ার অপশন রয়েছে। দেখো তোমাদের মধ্যে একটা মোটামুটি ধারণা রয়েছে যে বায়োলজিতে মোটামুটি 3টা স্ট্রিম রয়েছে, জুলজি, বোটানি, ফিজিওলজি, এগুলো নিয়ে অনার্স করা যায়। এমএসসি করবো, বিএড করবো, তারপরে এসএসসি দেবো। মোটামুটি সবার এইরকম একটা ধারণা থাকে যে মনে হয় বায়োলজিতে এই স্ট্রিমগুলো রয়েছে। অ্যাকচুয়ালি তা নয়, বায়োলজিতে কিন্তু এর থেকেও অনেক 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 বেশি অপরচুনিটি রয়েছে। দেখো আমি অনেক বললাম, মানে সত্যি অনেক অপরচুনিটি রয়েছে। তো এই ব্যাপারে আমরা ডিসকাস করবো আজকে। আমার সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর অভিক সামন্ত স্যার। স্যার কাঁথি প্রভাত কুমার কলেজের বোটানি ডিপার্টমেন্টের প্রফেসর। স্যার আপনাকে ওয়েলকাম। আমাদের সময় যখন বিএসসি পড়তাম, কলেজ পড়তাম স্যার, তখন কিন্তু সিস্টেম অন্যরকম ছিল। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার করে গ্র্যাজুয়েশন করে তারপরে এমএসসি 2 বছর এরকম ছিল। এখন নতুন পলিসিতে কোর্সের স্ট্রাকচার অন্যরকম হয়ে গেছে, সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। মাস্টার ডিগ্রি করার প্রসেস, গ্র্যাজুয়েশন করার প্রসেস অনেক রকম চেঞ্জ হয়ে গেছে। অনেক নতুন নতুন ফিল্ড অ্যাড হয়েছে যেখানে কিন্তু সুন্দরভাবে কেরিয়ার গড়া যায়। সুতরাং তোমাদের যদি বায়োলজি নিয়ে এগোনোর ইচ্ছে থাকে তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা পারফেক্ট ভিডিও। তার কারণ যিনি আমার সঙ্গে রয়েছেন তিনি কিন্তু এই বিষয়ে খুবই এক্সপার্ট। তার কারণ স্যার দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন এবং বায়োলজি নিয়ে স্যার নাড়াচড়া করছেন, মানে সমস্ত কিছু কিন্তু স্যারের নখদর্পণে। সুতরাং আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকখানি হেল্প করবে তোমাদের কেরিয়ার অপশন খুঁজতে কিংবা এর রিলেটেড কি কেরিয়ার রয়েছে সেগুলো বুঝতে। প্রথমেই ধন্যবাদ জানাবো বঙ্গমিষ্টিকে আমাকে এখানে ডাকার জন্য, এরকম একটা বিষয় আজকের দিনে চয়েস করার জন্য বা বিষয়টাকে নিয়ে আসার জন্য। এবং ধন্যবাদ জানাবো তোমাকে, নান্টুকে। অনেক স্টুডেন্ট তোমরা যারা দেখছো, ছাত্রছাত্রীরা দেখছো, তোমরা নিশ্চয়ই ইউটিউবে দেখো বঙ্গমিষ্টি চ্যানেল। আর সেখানে তোমরা রসায়ন বিষয়ে অনেক বেশি তোমরা জানো বা জানতে পারো। সেখানে বায়োলজি বিষয়টা নিয়ে কি করা যাবে এইচএসটা পর, সেটার জন্য আমাকে বলতে বলা হয়েছে। এবং আমি কিছুটা চেষ্টা করব তোমাদের একটু ধারণা পরিষ্কার করার জন্য। কারণ যেভাবে আগেকার, আজ থেকে 2 বছর আগেও পড়াশোনা ছিল, সেটা কিন্তু ঠিক এই 2-1 বছর পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। তো সেইটা না জেনেই আমরা যখন অনেকে যারা বিএসসি তে ভর্তি হয়ে যাচ্ছে, বুঝতে বুঝতেই তার 1 বছর চলে যাচ্ছে। বিশেষ করে অনেকের ধারণা ছিল যে গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়া মানে আমাকে 3 বছর কমপ্লিট করে বিএসসি করে সার্টিফিকেট পাবো। একটা ছোট্ট উদাহরণ দিই, তুমি যদি মনে করো 6 মাস পরেও বেরিয়ে যাবে, তুমি সার্টিফিকেট নিয়েই বেরোবে, মানে উইথ সার্টিফিকেট ইউ ক্যান লিভ দ্য সাবজেক্ট। সেই সময় তোমরা যে জয়েন্ট এন্ট্রান্সের চেষ্টা করছো, নিটের চেষ্টা করছো, আবার তৈরি করতে পারো নিজেকে। তো সেই জন্য কিন্তু চেষ্টাও করছে যা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যারা পলিসি, নিউ এডুকেশন পলিসি এনইপি, সেই মতো করে কিন্তু নতুন নতুন কিছু চিন্তা ভাবনা হয়েছে এবং সেটা এই আগের বছর থেকে ইমপ্লিমেন্ট হয়েছে। আশা করি তোমরা যদি ভিডিওটা শোনো, বিশেষ করে ছাত্রছাত্রীরা, তাহলে কিন্তু তোমাদের ভালো লাগবে। তো তোমরা মোটামুটি জানো যে জীবন বিজ্ঞান ক্লাস 10-এ থাকে, তারপরে এইচএসে ওটা বায়োলজি হয়ে যায়। উচ্চ মাধ্যমিকে জীবন বিজ্ঞান অনেকের অনেক রকম করে আছে। কেউ পিওর সায়েন্স পড়ে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। আর অনেকে বায়ো সায়েন্স পড়ে, যে শুধু হয়তো ম্যাথমেটিক্সটা থাকে না বা কেমিস্ট্রি থাকে না। তবে আমি বলবো ম্যাথ যদি নাও থাকে কেমিস্ট্রিটা যেন থাকে, তাহলে যতগুলো অপশন আমি এখানে দেখিয়েছি সবগুলো অপশন তুমি কিন্তু অপ্ট করতে পারবে। ঠিক ঠিক, এটা প্রথম কথা। মানে সমস্ত অপশন তোমার জন্য খোলা থাকবে যদি তোমার বায়োলজির সঙ্গে কেমিস্ট্রিটা থাকে, তাই তো স্যার? একদম, কারণ বায়োলজিকে বলা হয় একটা সিনথেটিক সাবজেক্ট। এই বিষয়টা অন্য সাবজেক্টের সঙ্গে লিঙ্কড। বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি, সেগুলো একেবারেই এমন এমন বিষয় যেগুলো কিন্তু সরাসরি বায়োলজি নয়, কিন্তু বায়োলজি পড়া থাকলে তুমি ওই সাবজেক্টটা অনেক বেশি এগোতে পারবে। ঠিক ঠিক। তো সেই নতুন নতুন বিষয়গুলো দেখো। আমি বেসিক কিছু বিষয়, বিশেষ করে যেটা পশ্চিমবঙ্গে পড়ানো হয়, সেইগুলো একটা আলোচনা করব। এর বাইরে যদি তোমাদের বিশেষ কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি আবার কখনো এসে সেগুলোকে ডিটেলস আলোচনা করব। ঠিক ঠিক স্যার, ঠিক। প্রথমেই আমরা আলোচনা করব যে আমরা দুভাগে ভাগ করেছি। কিরকম না, উচ্চ মাধ্যমিকে বায়োলজি পড়ার পর একদিকে আমরা চলে যাব বিএসসি করতে,
না আমরা বিটেক করতে। এখানে একটা অনেকের প্রশ্ন জাগে যে বিটেক তাহলে তো নিট ছাড়া আমরা পড়তে পারবো না, এটা ইঞ্জিনিয়ারিং লাইন। কিন্তু মজার ব্যাপার, তোমরা বিএসসি যদি কমপ্লিট করার পর যদি কেউ মনে করো যে বিটেক পড়বে, তোমরা বিএসসি কমপ্লিট করার পর থার্ড ইয়ারের পর ল্যাটারাল এন্ট্রি বিটেকে করতে পারবে। এটা একদম রেজিস্টার্ড একদম আছে, সেটা ডকুমেন্টেশন। তো বিটেকের বিষয়টা একটু আগে বলে দিই, তারপরে আমরা জেনারেল লাইনটা আসবো। কারণ অনেকেরই বিটেক পড়ে ইচ্ছে থাকে কিন্তু নিট পায় না, অনেকে জয়েন্ট এন্ট্রান্স লাগাতে পারে না 2-3 বছরের মধ্যে। তো তোমরা যদি বিটেক সরাসরি পড়তে চাও, আমাদের মোটামুটি পশ্চিমবঙ্গে দুটো নন গভর্নমেন্ট কলেজ, বেসরকারি কলেজ, একটা হচ্ছে হেরিটেজ ইনস্টিটিউট টেকনোলজি কলকাতাতে, আর একটা হচ্ছে হলদিয়া ইনস্টিটিউট টেকনোলজি, এটা বেসরকারি। আর সরকারি এনআইটি আছে, দুর্গাপুর এনআইটি আছে। সেখানে কিন্তু বিটেক বায়োটেকনোলজি, যারা বিশেষ করে বায়োলজিতে পড়ছো তোমরা, এই বায়োটেকনোলজিতে বিটেক তোমরা পড়তে পারো উইদাউট এনি র্যাঙ্ক, সেটা কোটা থাকে এটা পড়ার জন্য। ঠিক আছে। আর যদি তোমরা মনে করো যে গভর্নমেন্ট একমাত্র আইআইটি আছে, আইআইটি খড়গপুর আছে, ওখানে কিন্তু তুমি জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্ক ছাড়া কিন্তু ভর্তি হতে পারবে না। আচ্ছা। তো যাই হোক না কেন, আমরা বায়োটেকনোলজিতে বিটেক করার পর আমরা এমটেক করতে পারি। আমরা পরে আসবো, যেহেতু এমটেক এখন সুযোগ নাও পাই, পরেও আমরা কিন্তু জেনারেল লাইন থেকেও এমটেক করতে পারবো। জেনারেল লাইন থেকেও এমটেক করা যায়, সেটা আমরা পরে আসছি কিভাবে করা যায়। ঠিক আছে। আর এমটেক করার পর বিভিন্ন কোম্পানি জব আছে, বায়োফার্মা আছে, আরো অনেক কোম্পানি আছে। আমি কিছু কোম্পানির নাম বলবো, সেখানে তোমরা সরাসরি তোমাদের সিভি জমা দিতে পারো তোমরা জব পাওয়ার জন্য। ওকে। তো এটাও একটা সুযোগ যদি তোমরা এদিকে যাও উইদাউট জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্ক। ওকে। এবার আমরা জেনারেল লাইনটা একটু ভালো করে বুঝবো, কারণ এই জায়গাটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে 2021 সালের পর থেকে। ঠিক। যদিও ইমপ্লিমেন্ট হয়েছে 24 থেকে, তো এনইপি 2020 যেটা, সেখান থেকে কিন্তু আমাদের সমস্ত শিক্ষা ব্যবস্থার বিশেষ করে বিএসসি গ্র্যাজুয়েশনটা পুরোপুরি পরিবর্তন হয়েছে। আমি একটু আলোচনা করব বিএসসি ব্যাচেলর অফ সায়েন্স যখন আমরা পড়ি, তখন সাধারণত জানি মোটামুটি বায়োলজিতে যে বিএসসি গুলো রয়েছে, সেটা মোটামুটি বেসিক যেগুলো পশ্চিমবঙ্গে পড়ানো হয়, বটানি, জুলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি আর নিউট্রিশন। পশ্চিমবঙ্গের সমস্ত কলেজেই মোটামুটি 80% কলেজে এই সাবজেক্টগুলো আছে। এর বাইরে কিছু কলেজে আরো বায়োকেমিস্ট্রি করানো হয়, ক্যালকাটা ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি করানো হয়। আমি সেটা এই জন্যই আসছি না যে অনেকের কেমিস্ট্রি নাও ভালো লাগতে পারে, আমি শুধু বায়োলজিতেই এখন একটু কনসেন্ট্রেট করি। ঠিক ঠিক। বটানি, জুলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, নিউট্রিশন তোমরা যাই পড়ো না কেন, তোমাদের এখন 4 ইয়ার সিস্টেমে পড়তে হবে। কিরকম, আমি এই জায়গাটা একটু বড় করে দেখাচ্ছি, কারণ এটা বোঝার জন্য যে বিএসসিটা কিভাবে পরিবর্তন হয়েছে। তো আমরা বিএসসিতে ভর্তি হলাম, ব্যাচেলর অফ সায়েন্সে ভর্তি হলাম। আগে আমরা কি জানতাম, স্যার বলেছিলেন একটু আগে যে 3টে বছর কমপ্লিট করার পর আমরা গ্র্যাজুয়েট ডিগ্রি পেতাম। এখন কিন্তু ব্যাপারটা তা নেই। এখন আমরা জানি এটা সেমিস্টার সিস্টেম হয়ে গেছে। সেমিস্টার সিস্টেম অর্থাৎ আমরা ফার্স্ট ইয়ারে 2টো সেমিস্টার দেবো, ফার্স্ট সেম, সেকেন্ড সেম। ঠিক তেমন ভাবেই সেকেন্ড ইয়ারে আমরা দেবো থার্ড সেম, ফোর্থ সেম, থার্ড ইয়ারে ফিফথ সেম, সিক্স সেম। তাহলে আমি এটা সহজ করে বোঝাচ্ছি। ফার্স্ট ইয়ার, আমি আর সেমটার বলছি না, এটা ক্লিয়ার হয়ে গেল, 2টো সেমিস্টার। ফার্স্ট ইয়ার যখন আমরা কমপ্লিট করব, যে কোনো কলেজেই করি না কেন, মনে হলো যে ফার্স্ট ইয়ার করার পর আমার সাবজেক্টটা ভালো লাগছে না, ঠিক, আমরা সঙ্গে সঙ্গে সাবজেক্টটা ছাড়তে পারি, সেটা এনইপি বলছে। আচ্ছা। তাহলে সঙ্গে সঙ্গে আমরা ডিগ্রি যা পাবো, ডিগ্রি কিন্তু পাবো, আমরা কলেজ থেকে সার্টিফিকেট পাবো। সেটা কি পাবো? সাপোজ আমি জুলজিতে পড়েছি বা বটানিতে পড়েছি, তাহলে আমি কি পাবো? সার্টিফিকেট ইন বটানি। তাহলে আমি ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পর যদি মনে করি যে এই সাবজেক্ট আমার ভালো লাগছে না, আমরা সার্টিফিকেট ইন বটানি পাবো, আমরা সিভিতে অ্যাড করতে পারবো, আমরা সার্টিফিকেট একটা কোর্স করেছি কলেজে। ঠিক আছে। নেক্সট সেকেন্ড ইয়ারে যদি পড়ে মনে করি যে আমি আর ভালো লাগছে না এই সাবজেক্টটা, আমরা তখন পাবো ডিপ্লোমা ইন বটানি। তার মানে আমার কিন্তু ইয়ারটা ল্যাপস হলো না। আগে যেটা করতো অনেকে, ইয়ারটাকে ল্যাপস করে আবার আমরা পড়াশোনা শুরু করতাম, একটা সার্টিফিকেট তুমি কিন্তু পাচ্ছ, যেটা তোমার কেরিয়ারেও কাজে লাগবে এবং তুমি কোনো জব অপরচুনিটিও দেখাতে পারবে যে এই সাবজেক্টটা তোমার অ্যাজ এ চয়েস, ফার্স্ট চয়েস ছিল যখন তুমি বিএসসি তে গেছো। তাহলে স্যার এইগুলো ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পরে, সেকেন্ড ইয়ার কমপ্লিট করার পরে, অবশ্যই। তারপরে থার্ড ইয়ার যেটা, সেটা তুমি পাবে গ্র্যাজুয়েট ইন বটানি।
তাহলে কি দাঁড়ালো, আমরা প্রত্যেক বছরই কিন্তু এক্সিট অ্যান্ড এন্ট্রি করতে পারি। ওকে, তো এই এক্সিট এবং এন্ট্রি করার জন্য ম্যাক্সিমাম আমি 7 ইয়ার সময় পাবো। তার মানে আমরা ধরো আজকে ফার্স্ট ইয়ার কমপ্লিট করে সার্টিফিকেট ইন বটানি নিয়ে অন্য সাবজেক্টে চলে গেলাম, অন্য সাবজেক্টে পড়লাম 2-3 বছর, মনে হলো না আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি, সে ফিরে এসে আবার 7 বছরের মধ্যে যখন হোক সেকেন্ড ইয়ারে আবার ভর্তি হতে পারে, আবার সেকেন্ড ইয়ার থেকে বাইরে চলে যেতে পারে, আবার সে থার্ড ইয়ারে ভর্তি হতে পারে। এইভাবে সে মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট করতে পারে। এটা একটা বিশেষ সুবিধে এবছর থেকে, আগের বছর থেকে শুরু হয়েছে, ইমপ্লিমেন্টটা হচ্ছে এই 2 বছর। অনেকে জানে না, বিশেষ করে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে খুব সাবধানে ফর্ম ফিল আপ করবে। ওখানে কিন্তু তুমি সার্টিফিকেট ইন বটানি ফার্স্টে চুজ করবে না, চুজ করলেই তোমার কিন্তু অটোমেটিক 1 বছর পর কিন্তু ক্যান্সেল হয়ে যাবে রেজিস্ট্রেশন। সেই কারণে তুমি ফার্স্টে গ্র্যাজুয়েট ইন বটানি চুজ করো। তুমি যদি এক্সিট হয়েও যাও তাহলে তুমি অটোমেটিক কিন্তু সার্টিফিকেটটা পাবে। ওকে, নেক্সট, যদি মনে হয় যে না আমরা 3 ইয়ার্স ইন গ্র্যাজুয়েট ইন বটানি করার পর এবছর থেকে বিশেষ একটা সুবিধা দেওয়া হচ্ছে, যদি তুমি এই 3টে বছরের টোটাল মার্কস 75% এর বেশি পাও তাহলে তুমি কিন্তু 4th ইয়ার পড়তে পারবে ওই কলেজে, ওই কলেজেই পড়তে পারবে। সেই কলেজে তুমি পাবে রিসার্চ গ্র্যাজুয়েট ইন এই সাবজেক্টে পড়ছো, ইন বটানি। এটা তুমি ভারতবর্ষের যে কোনো ইনস্টিটিউটে তোমার এই ডিগ্রিটা ভ্যালিড হবে। ওকে, এই রিসার্চ গ্র্যাজুয়েট করাটা সুবিধা কি হচ্ছে, তোমাকে আর মাস্টার ডিগ্রি করতে হচ্ছে না। তার মানে কেউ যদি মনে করে মাস্টার ডিগ্রির পর যত পরীক্ষা আমি এই 4th ইয়ারে দেওয়ার পর দেব, তাহলে সে কিন্তু এই 4th ইয়ার করার পর সমস্ত পরীক্ষা দিতে পারবে। শুধুমাত্র ডিগ্রিটার জন্য আরেক বছর তাকে মাস্টার ডিগ্রি করে নিতে হবে যদি সে মাস্টার ডিগ্রি করতে চায়। আদারওয়াইজ তার গ্র্যাজুয়েশনেই কিন্তু মাস্টার ডিগ্রির সমস্ত যা যা কারিকুলাম পরীক্ষা দেওয়ার জন্য, নেক্সট এক্সামিনেশন গুলো দেওয়ার জন্য সবই গ্র্যাজুয়েশনেই কমপ্লিট হয়ে গেল। ওকে, মানে এই 4th ইয়ারেই সে সমস্ত কিছু পেয়ে গেল। হ্যাঁ, এমএসসির সমতুল্য ডিগ্রি পেয়ে গেল এবং সমতুল্য সে অ্যাসেসমেন্টটা করতে পারবে পরবর্তীকালে। এবার কি হলো, আমরা রিসার্চ গ্র্যাজুয়েট হয়ে কলেজ থেকে বেরিয়ে গেলাম, তাহলে আমার 4 বছরের মধ্যে গ্র্যাজুয়েট উইথ রিসার্চ কমপ্লিট হয়ে গেল। যেই সাবজেক্টে আমরা পড়ি না কেন তার এইখানে কিছু বেসিক আমরা ফিউচারটা একটু বুঝে নেব, কি কি তার ফিউচার রয়েছে। প্রথমেই আমরা যদি মনে করি গ্র্যাজুয়েশনের পরই আমরা টিচিং লাইনে যাব, টিচার হতে চাই, অনেকে টিচার হওয়ার, যেটা সাধারণ, যেটা স্যার বলেছিলেন একটু আগে, সবাই টিচার হওয়ার ইচ্ছে। তো সেই টিচার হওয়াটাও কিন্তু খুব সহজ হবে না যদি তোমাদের আগে থেকে না টার্গেটটা ঠিক থাকে। তাহলে যদি টিচার হওয়ার থাকে তাহলে আমরা আর ওই 4th ইয়ার আর করার দরকার নেই। 3 ইয়ার গ্র্যাজুয়েট হওয়ার পর সরাসরি তোমরা বিএড কোর্সে ভর্তি হতে পারো। ওই 3 ইয়ার হলে ওই যে গ্র্যাজুয়েশন, যেটা আগের গ্র্যাজুয়েশন, এই গ্র্যাজুয়েশন একদম, মানে ও এক্সিট করতে পারে, এক্সিট করে এসে বিএড করতে পারে 3 বছর। হ্যাঁ, ওকে, এই এক্সিটটা অটোমেটিক হয়ে যাবে। 3 ইয়ারের পর অপশন দেওয়া হবে আমি 4th ইয়ার পড়বো, কারণ ওটা 75 মার্কসের ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, না পেলে ওটা অ্যালাউ হবে না, এমনিতেই ও গ্র্যাজুয়েট হয়ে বেরিয়ে চলে আসে, কমপ্লিট হয়ে গেল। ওকে ওকে, এবার বিএড করলো সে। এইখানে একটা কথা স্যার একটু আগে বলেছিলেন, খুব ভালো কথা, যে পশ্চিমবঙ্গে আমরা জানি যে চাকরি বাকরি বা বিশেষ করে স্কুল টিচারের কবে হবে না হবে আমরা জানি না সেটা। তো আমরা ওইদিকে আমরা যাব না, আমরা একটু অন্যরকম করে ভাববো। এই বিএড করার পর 2 রকম টেট হয়, একটা হচ্ছে স্টেট টেট, টিচার এলিজিবিলিটি টেস্ট। সেই টেস্টটা যদি দেই তাহলে গভর্নমেন্ট, অর্থাৎ আমাদের যে গভর্নমেন্ট স্কুলগুলো রয়েছে বা গভর্নমেন্ট এডেড, ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট এডেড স্কুলগুলো আছে সেটা চাকরি, যেটা নর্মালি সবাই আমরা এতদিন জানতাম, কিন্তু আমরা জানি না যে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলগুলো, বিশেষ করে যেটা কেন্দ্রীয় বিদ্যালয়গুলো আছে, যেটা জওহর নবোদয় আছে, সেই স্কুলগুলোতে পেতে গেলে তোমাকে কিন্তু পাস করতে হবে সি টেট, সেন্ট্রাল টেট। এরা বিএড করার পরে এগুলো এলিজিবল হবে। ওকে, এবং এই সি টেটটা দেওয়ার পরেই তুমি ভারতবর্ষের যত গভর্নমেন্ট স্কুল আছে, যত সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এডেড যেগুলো ইউটি টেরিটরি যেগুলো আছে, সেই টেরিটরি গুলোতেও কিন্তু তুমি চাকরির জন্য অ্যাপ্লিকেবল। ভারতবর্ষের যে কোনো স্টুডেন্ট যে কোনো জায়গায় চাকরি করতে পারে। ওকে ওকে, এবং এর বেতন কিন্তু অনেকটাই বেশি, কলেজ টিচারদের মতো অনেক হাই। তো এই একটা জেনারেল যারা স্টুডেন্ট, যারা হয়তো ভাবছো যে না আমরা টিচিং লাইনটা কিভাবে ভাববো,
সেখানে কিন্তু আমরা এইদিকে আমার রিসেন্ট 2-3 জন ছাত্র বাইরের স্কুলে পেয়েছে, অন্য স্টেটে পেয়েছে, ওদের প্রথম থেকে ওরা কিন্তু সিটেটের জন্য প্রস্তুতি নিয়েছিল। তাহলে স্যার সিটেট যদি কেউ দিতে চায় স্যার ওখানে 3 বছরের গ্র্যাজুয়েশন করে বিএড করেও তো চলে আসতে পারে একদম। তাহলে 5 বছরের মধ্যে একটা চাকরির পরীক্ষার জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম। ওদিকে 3 বছর, বিএড 2 বছর, তার সঙ্গে সিটেট দিয়ে আমি সঙ্গে সঙ্গে আমি পেলাম। ওকে, তাহলে আমি ওদিকে আর এমএসসির দিকে যাব না। কিন্তু এইটা পড়ার সময় যদি মনে হয় যে না আমার এই সাবজেক্টটা ভালো লাগছে, আমি রিসার্চ করব, আমি পিএইচডি করব, আমি রিসার্চ লাইনটা আমার ভালো লাগে, তখন আমি বলবো তোমরা তাহলে আরেক বছর প্যারালালি যেটা তুমি রিসার্চ করে শেষ করেছিলে পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি এমএসসি করতে পারো। একটা অনেকের ধারণা আছে যে আমি ডিস্টেন্সে করব না রেগুলারে করব। গভর্নমেন্ট বলেছে যে তুমি যদি একটা রেগুলার কোর্স করো তুমি মাল্টিপল ডিস্টেন্স কোর্স করতে পারো, কোনো অসুবিধা নেই। মানে স্যার এটা মানে তুমি মাস্টার ডিগ্রি যদি ডিস্টেন্সে করো তুমি অন্য যে কোনো রেগুলার কোর্স অন্য সাবজেক্টেও করতে পারো তোমার এট দ্য সেম টাইম, কোনো অসুবিধা নেই। তোমার দুটো রেগুলার কোর্স প্যারালালি করা যাবে না। আচ্ছা আচ্ছা, ডিস্টেন্সের কোর্স আর রেগুলার কোর্স প্যারালাল চলতে পারে, সেম সার্টিফিকেট, সেম ভ্যালিডিটি। ওকে ওকে, ঠিক আছে। এবার এই মাস্টার ডিগ্রি করার পর প্রধানত 3টে পরীক্ষা হয় পিএইচডির জন্য বা রিসার্চ করার জন্য। ওকে, এখানে একটা ইন্টারাপ্ট করবো, যদি 4th ইয়ারে কেউ ধরুন বেরিয়ে এলো সে রিসার্চ গ্র্যাজুয়েট ইন বোটানি বা জুলজি হোয়াটএভার, তারপরে তাকে এমএসসি করতে হলে তাহলে তো তাকে 1 বছর আবার তো তাকে করতে হবে, সেটা কোথায় পড়বে সে? সেটা ওই ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি আন্ডারে সে পড়াশোনা করেছে সমস্ত ইউনিভার্সিটি এবার সেকেন্ড ইয়ারে তাকে ল্যাটারাল এন্ট্রির জন্য পরীক্ষা দিতে হবে। সেটা অসুবিধা এই কারণেই হবে না কারণ সে সেকেন্ড ইয়ার ল্যাটারাল এন্ট্রি পাবে, ডাইরেক্ট সে এমএসসি জন্য চান্স পাবে। তবে আমার মনে হয় যদি এমএসসি সে নাও করতে চায় কোনো অসুবিধা নেই, এই পরীক্ষাগুলো সবই দিতে পারবে। আচ্ছা আচ্ছা, এমএসসি নাও করতে পারে, এমএসসি সে নাও করতে পারে কারণ পরীক্ষা সবই দিতে পারবে, চাকরি সবই দিতে পারবে, পরীক্ষা দিতে পারবে। শুধুমাত্র যখন সে সিএসসি তে বসবে যেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশন, তখন নিয়ম হচ্ছে যে এমএসসিও থাকতে হবে। তখন সে যদি সে কোনো একটা পরীক্ষা তার লেগে যায় সে প্যারালালি ডিস্টেন্সে মাস্টার ডিগ্রি কোনো একটা বিষয় করে নেবে, তার যে বিষয়টা আছে সেটাতে করে নেবে। ওকে ওকে, মানে এটা 4th ইয়ারের পরে অন্য কোনো ডিরেক্টলি ওর ইউনিভার্সিটিতে করতে পারে, হ্যাঁ, নইলে ডিস্টেন্সেও পরে এমএসসি করতে পারে যদি এমএসসি ডিগ্রি তার প্রয়োজন হয়। ওকে, আচ্ছা এখানে একটা ছোট্ট জিনিস আমি বলতে একটু ভুলে গেছি, সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে অনেকের ধারণা আছে এই যে এখানে লেখা আছে বিএসসি ইন বায়োটেকনোলজি আর এখানে বিটেক এমটেক ইন বায়োটেকনোলজি, অনেকের ধারণা আছে আমরা কোনটা করবো কিনা। তো সেইখানে একটা আমি সাজেশন দেব যে যদি সুযোগ থাকে বিটেক ইন বায়োটেকনোলজি করার তাহলে বিটেক ইন বায়োটেকনোলজি করাই ভালো রেদার দেন বিএসসি ইন বায়োটেকনোলজি। কারণ যখন আমি ইন্টারভিউ বোর্ডে বসবো তখন সেখানে বিটেকের ছেলে মেয়েও থাকবে আর বিএসসি ছেলে মেয়েও থাকবে, ওরা তো আলাদা করে কোম্পানি নেবে না। তখন কিন্তু ওরা বিটেকের ছাত্রদের গুরুত্ব দেয় বেশি, কারণ বিটেকটা টেকনিক্যাল নলেজটা একটু বেশি থাকে। ওকে ওকে, বিশেষ করে যারা যেহেতু টেকনিক্যাল ডিগ্রি ওরা টেকনিক্যাল স্টুডেন্টদের একটু বেশি নেয়, প্রেফার করে। সেই জন্য বায়োটেকনোলজি, কারণ যে খরচা বায়োটেকনোলজি বিএসসি তে হয় প্রায় সমপরিমাণ খরচা কিন্তু বিটেক বায়োটেকনোলজিতেই হয়, কারণ অনেকটাই খরচা হয়। বিশেষ করে পশ্চিমবঙ্গে বা ব্যাঙ্গালোরে অনেক খরচা হয় বায়োটেকনোলজি পড়তে বিএসসি। তো সেই জন্য আমি প্রেফার করব যদি সুযোগ থাকে বিএসসি দিকে না গিয়ে তোমরা বিটেকটা করতে পারো। ওকে, এটা একটা ডাউট থাকে অনেকের। আর এখানে আরো কয়েকটা বিএসসির পরে জব আছে, আমি কিছু জবের কথা একটু বলে রাখছি। সেটা হচ্ছে প্রথম হচ্ছে বটানি, এক এক করে আমি একটু বলি। সেটা হচ্ছে কেউ যদি বটানি পড়ে, আমার ভারতবর্ষে আমি কিছু ডেটা আমি নিয়ে এসেছি, সেই এক্সাক্ট ডেটাগুলো বলতে সুবিধা হবে। ভারতবর্ষে প্রায় 122টা রেজিস্টার্ড বটানিক্যাল গার্ডেন আছে আর মোটামুটি 156টা রেজিস্টার্ড জুলজিক্যাল গার্ডেন আছে, যেটাকে সহজে আমরা জু বলি। এই জুলজিক্যাল গার্ডেন এবং বটানিক্যাল গার্ডেনে পরিষ্কার বলা আছে যত এমপ্লয়ি নেওয়া হবে সবই কেন অবশ্যই তার বিএসসি ইন বটানি বা জুলজি থাকে। তার মানে এতগুলো জায়গায় যত স্টাফ নেওয়া হবে সবাইকে কিন্তু বেসিক কোনো না কোনো দিন তাকে ওই সার্টিফিকেট হোক, ডিপ্লোমা হোক, গ্র্যাজুয়েট হোক, রিসার্চ হোক, যাই হোক তাকে ওই সার্টিফিকেটটা থাকতে হবে। এটা একটা বড় জব অপরচুনিটি, অনেকে জানে না। বিভিন্ন সময় কিন্তু গ্যাজেটে এই বিষয়ে কিন্তু ওদের রিকোয়ারমেন্ট বের হয় এবং ওদের রিকোয়ারমেন্ট একদম অনেকটা করে রিকোয়ারমেন্ট হয়, বাল্ক রিকোয়ারমেন্ট হয় ওদের। ওকে, তো সেইটা কিন্তু আমরা যদি খোঁজ রাখি আমরা কিন্তু ওটা পেতে পারি। ওকে, নেক্সট আমরা ফিজিওলজির ক্ষেত্রে বিশেষ করে প্যাথোলজিস্ট হিসেবে
যে প্যাথোলজি যে ল্যাবরেটরি গুলো রয়েছে সেখানে যারা কাজ করে, বিশেষ করে যারা দেখবে ব্লাড নেয় যারা, বা প্যাথোলজি যে এক্সপেরিমেন্ট গুলো করে, আমাদের যে ইউরিন টেস্ট হয়, স্টুল টেস্ট হয়, কারা করে? এই ফিজিওলজির লোকজনই করে। সেই জন্য তোমরা যারা ফিজিওলজিতে যারা ওই সার্টিফিকেট যদি থাকে তোমার, তোমরা গিয়ে ওখানে কিন্তু সিভিতে অ্যাড করে তোমরা কিন্তু ওখানে অ্যাপ্লাই করতে পারো। বিভিন্ন ল্যাবরেটরি, NABL যে অ্যাক্রিডিটেড ল্যাবরেটরি, ওখানে কিন্তু ফিজিওলজি থেকে ছেলে মেয়ে নেয়, বা জুলজি থেকেও নেয়। আচ্ছা, ওখানে এটা গ্র্যাজুয়েশন করলেই, মানে এই 4th ইয়ারের গ্র্যাজুয়েট হলেই এইটা? 4th ইয়ারে দরকার নেই, এই 3rd ইয়ার পর্যন্ত করলেই কিন্তু ওরা ওটা নেয়। আচ্ছা, কারণ গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছি, 3rd ইয়ারের পরেই আমরা গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছি, ওদেরকে এইসব ল্যাবে গুলো নেয়, ল্যাবে নেয়। এবং তার জন্য কিন্তু তোমাকে অফিসিয়ালি ওদের ওয়েবসাইটে কিন্তু সেন্ট্রালি এখন অ্যাপ্লিকেশন নেয় ওরা, যেহেতু ওরা NABL অ্যাক্রিডিটেড সেন্ট্রাল ল্যাবরেটরিজ। ওকে। আর ঠিক একইভাবে মাইক্রোবায়োলজিতেও কিন্তু প্যাথোলজিস্ট হিসেবে নেওয়া হয়। যে সমস্ত প্যাথোলজি ল্যাবরেটরি আছে, রিসার্চ সেন্টার আছে, সেখানে কিন্তু যারা ল্যাব অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করে, সেখানে কিন্তু BSc ইন মাইক্রোবায়োলজি ওরা খোঁজ করে। এরপরে বায়োটেকনোলজি, বিশেষ করে যদিও BSc তে আমি বলছি যে অপরচুনিটি কম, তাও বায়োটেকনোলজি ল্যাবরেটরি যেগুলো আছে, কিছু ল্যাবরেটরির নাম আমি বলে রাখছি এখানে, যেটা হচ্ছে জিফো, ল্যাবভান্টেজ, প্রোমিয়া, জাইডাস, কেমবায়োটেক। এরা কিন্তু ভারতবর্ষের মোটামুটি বড় বড় বায়োটেক ল্যাবরেটরি, যারা কিন্তু BSc ইন বায়োটেকনোলজি, BSc ইন মাইক্রোবায়োলজি ছেলে মেয়েদের নেয়, কারণ ওদেরকে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কিন্তু ওরা কিন্তু নিয়ে থাকে বিভিন্ন সময়। তোমরা এইগুলো সার্চ করতে পারো, বিভিন্ন সময় ওদের রিকোয়ারমেন্ট তৈরি হয়। ওকে। আর লাস্ট হচ্ছে নিউট্রিশন। নিউট্রিশন পড়ার পর বিভিন্ন হাসপাতালে ডায়েটিশিয়ান নেওয়া হয়। বিশেষ করে নিউট্রিশনে একটা খুব ভালো জব আছে, যেটা হচ্ছে আমি আজকেই যারা নিউট্রিশন পড়ান তারা বলছিল রিসেন্ট 2-1 চাকরি পেয়েছে। সেটা হচ্ছে ওরা জুনিয়র অ্যাপ্রেন্টিস হিসেবে নেয় বিভিন্ন হসপিটালে, বিশেষ করে গভর্নমেন্ট হসপিটালেও নেয়, বা যে সমস্ত ব্লক, যে সমস্ত আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে, সেখানে এখন ডায়েটিশিয়ান মাস্ট একজন করে। আচ্ছা আচ্ছা। সেখানে কিন্তু নিউট্রিশন BSc করার পর কিন্তু ওদের একটা অপরচুনিটি রয়েছে। সেজন্য এমন নয় যে BSc করার পর কিন্তু ডাইরেক্ট কোনো চাকরি তোমাদের নেই। এছাড়াও তো কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যেটা BSc করার পরই দেওয়া যায়, রেল, ব্যাংক, PSC, SSC, স্টাফ সার্ভিস কমিশন, যেটা সেটা করতে পারো তোমরা। সেটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা যেহেতু জেনারেল লাইনটা আলোচনা করবো আজকে। ওকে ওকে। তো এরপরে আমরা মাস্টার ডিগ্রির পরের যে ফেটটা আমরা আসছি, অনেকেই জানো না হয়তো, মাস্টার ডিগ্রির পর আমরা 3টে পরীক্ষা দিতে পারি। সেটা হচ্ছে সেট, স্টেট এলিজিবিলিটি টেস্ট, নেট, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, গেট, গ্র্যাজুয়েট এলিজিবিলিটি টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং। সেট পরীক্ষা দিলে এটা গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা যে কোনো স্টেট গভর্নমেন্টের নিজস্ব সেট হয়। গেট স্যার, গেট অ্যাপটিটিউড টেস্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, গেট অ্যাপটিটিউড। তো সেট পরীক্ষাটা ধারণা আছে যে আমি শুধু পশ্চিমবঙ্গের সেট দেব না, যেখানেই বিহার স্টেট দিতে পারি, আমরা উড়িষ্যায় যেতে পারি, প্রত্যেক গভর্নমেন্টের নিজস্ব সেট পরীক্ষা হয়। সেই সেট পরীক্ষা দিলে সেই স্টেটের কলেজগুলোতে চাকরি করে। অনেকেই আমাদের বাঙালিরা বাইরের স্টেটগুলোতে কিন্তু চাকরি করছে, বিহারে চলে যায়। ওদের সেটে কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট হয়, প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হয়। সেজন্য আমরা মাস্টার ডিগ্রির পরেই আমরা সেট পরীক্ষাগুলো দিলে ওই স্টেটে কিন্তু আমরা জবের জন্য অ্যাপ্লিকেবল। মানে এই সেট এক্সাম দেওয়ার জন্য MSc-টা মাস্ট লাগে। MSc-টা মাস্ট ওদের ক্ষেত্রে, যদিও ইমপ্লিমেন্টেশন NEP যেহেতু হয়ে গেছে, তখন ওরা 4th ইয়ারের পরে পরীক্ষাগুলো দিতে পারবে। এবার জয়েনিং এর মধ্যে ওদেরকে MSc-টা আরেক বছর করে নিতে হবে, সেটা ডিস্টেন্সে করে নিতে পারে। এবার আসছি আমরা নেট, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। তাহলে স্যার এই যে সেট এক্সামটা আমাদের যেটা SSC বলা হচ্ছে, ওদের সেটা সেট নাকি? না, SSC হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। আচ্ছা আচ্ছা, সেটা আমরা ছেড়ে চলে এসেছি। এটা কলেজের জন্য, এটা কলেজের জন্য। স্কুল সার্ভিসটা এখানে উচ্চারণ এই জন্য আমি করিনি ইচ্ছে করি, কারণ এটা যেহেতু আমাদের এখানে এবার হয়তো এই যে এত কেস হয়েছে বন্ধ হয়ে যেতে পারে, পুরোটাই টেটের উপরেই এখন আর রিক্রুটমেন্ট হবে, শুধু ইন্টারভিউ থাকবে, আর কিছু থাকবে না, এক্সাম হবে না, টেটের রেজাল্টের উপরেই এবার রিক্রুটমেন্ট হবে। আচ্ছা আচ্ছা। তো সেটা স্কুলের জন্য, সেটা আলাদা করে আমরা বলে দিয়েছি। CSC মানে হচ্ছে কলেজ সার্ভিস কমিশন। নেট, এবার নেট পাওয়ার পর এর 3টে ভাগ আছে। একটা LS, লেকচারশিপ, এটা MSc করার পরে এরা এলিজিবল হবে, সেটা ওই 4th ইয়ারের পর থেকে এলিজিবল পরীক্ষা দেওয়ার জন্য। নেট 3টে ভাগ আছে, LS, UGC, JRF। একটা হচ্ছে লেকচারশিপ, অর্থাৎ নেটে সব থেকে পেছনের দিকে যারা র্যাঙ্ক করবে তারা LS, তারপরে যারা UGC, তারপরে যারা JRF।
যদি এলএস করে তাহলে তারা শুধু সিএসসি তে মানে কলেজ সার্ভিস কমিশনে কলেজে চাকরি পাওয়ার জন্য এলিজিবল। যারা ইউজিসি পাবে তারা ইউনিভার্সিটি যেগুলো আছে, যেমন বিদ্যাসাগর আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, সেখানে রিসার্চ করার জন্য এলিজিবল। আর যারা জেআরএফ পাবে তারা যে কোনো রিসার্চ সেন্টার, যেটা সিএসআইআর রিসার্চ সেন্টার যেগুলো আছে, ভারতবর্ষে এই মুহূর্তে 26টা রিসার্চ সেন্টার আছে, আইআইটিতেও তো একদম জেআরএফ পাবে, সেখানেও তারা রিসার্চ করতে পারবে। এবং এই মুহূর্তে আমার কাছে এই মুহূর্তে ডেটা আছে যে যদি আমরা ইউজিসি পাই বা জেআরএফ পাই বা এলএস পাই, তাহলে আমাদের মান্থলি যেটা স্যালারি, মান্থলি যেটা আমাদের রেমুনারেশন বা স্টাইপেন্ড যেটা বলছি, এলএস পেলে 31,000 টাকা পার মান্থ। যদি ইউজিসি আমরা নেট পাই তাহলে বা জেআরএফ পাই, এই দুটো 37,000 টাকা, প্রথম 2 বছর 37,000 টাকা, আর শেষ 2 বছর যেটা এসআরএফ, যখন তারা সিনিয়র রিসার্চ ফেলো হলো, তখন এই মুহূর্তে তাদের এখন দেওয়া হচ্ছে প্রায় 42,000 টাকা, 42,000 উইথ এইচআরএ, হাউস রেন্টও তারা পাচ্ছে, এবং তার সঙ্গে কিন্তু 20,000 একটা এক্সট্রা বেনিফিট পাচ্ছে যে ল্যাবে তারা কাজ করবে, যদি সেটা সিএসআর ল্যাব হয়। তাই এটা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ তারা পেতে পারে। তারপরে তারা এলিজিবল হলো ফেলোশিপ উইথ রিসার্চ, যদি ইউজিসি আর জেআরএফ পায়। তারপর তারা পিএইচডি করবে, পিএইচডি করার পর জব ইন রিসার্চ ল্যাব। সিএসসি তো আছেই, যেভাবে আমরা সেটের বলছিলাম, কলেজ সার্ভিসে তারা চাকরি পাবে, তার সঙ্গে রিসার্চ ল্যাবরেটরিতেও কিন্তু প্রচুর পোস্ট তৈরি আছে, যেখানে টিচার ছাড়াও অন্যান্য ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং অন্যান্য ফিল্ডেও কিন্তু প্রচুর চাকরি আছে, বা ওরা ওখান থেকে কিন্তু রিক্রুটমেন্ট করে। এটা কি স্যার পিএইচডি না হলে হবে না? এটা পিএইচডি না হলেও হবে, তখন কিন্তু এগুলো কোয়ালিফাই হতে হবে। আমি যদিও পিএইচডির পর এটা দিয়েছি, কেন, তখন সিনিয়র সায়েন্টিস্ট হতে পারবে ওরা। সিনিয়র সায়েন্টিস্টের একটা অপরচুনিটি থাকবে টেকনিশিয়ান হলেও, কিন্তু সেখানে যদি পিএইচডি না থাকে তাহলে ওরা টেকনিশিয়ান হিসেবেই থেকে যাবে। সেটাও কিন্তু একটা হ্যান্ডসাম বেতন আছে, সেটা আমরা পরে আলোচনা করব যখন তোমরা রিক্রুটমেন্ট। সেটা ডিপেন্ড করছে সেই ল্যাবের উপরে, সেটা কত টেকনিশিয়ানকে সার্ভিস দিচ্ছে। এবার আমরা আসবো, অনেকেরই হয়তো ইচ্ছে থাকে যে না আমরা বিএসসি করলাম, আমরা কি তাহলে জেনারেল লাইনে সারা জীবন পড়াশোনা করবো, আমাদের তো টেকনিক্যাল লাইনে পড়ার ইচ্ছে হলো, অনেকেই করছে এরকম। তো তখন কি হবে ব্যাপারটা, তখন ইন্টারেস্টিং। আমরা এমএসসি করার পর তখন গেট পরীক্ষা দেবো, সেটা কিন্তু এই 4th ইয়ারে যেটা আগে বললাম সেটার পরই গেট পরীক্ষা দিই। আচ্ছা, গেট পরীক্ষা দেওয়ার পর তারা কিন্তু সরাসরি এমটেকে সুযোগ পাবে। বিশেষ করে আইআইটি খড়গপুর, আইআইটি মাদ্রাস, আইআইটি গুয়াহাটি, এই 3টে জায়গায় কিন্তু বিএসসি ইন বায়োটেকনোলজি আছে এবং এমটেক ইন বায়োটেকনোলজি রয়েছে। সেখানে কিন্তু গেট পাওয়ার জন্য তারা একটা স্টাইফেনও পাবে। সেটা প্রায় মোটামুটি অ্যামাউন্টটা হচ্ছে যে 12,400 টাকা করে, সে পার মান্থ কিন্তু একটা স্টাইফেন পাবে এই মুহূর্তে। যেটা 2 বছর পরে যখন তোমরা দেবে তখন আরো বেড়ে যাবে। এই অ্যামাউন্টটা কিন্তু তোমাদের এমটেক এর কোর্স ফি থেকে অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, বাকি অ্যামাউন্টটা দিতে হবে। এটা 2 বছরে এমটেক 2 বছরে হয়ে গেল। তাহলে গেট দিয়ে তুমি এমটেক করলে সেই যে তোমরা নরমালি এমটেক করে যে কোম্পানি চাকরি পেতে, সেইখানে সেই কোম্পানি চাকরিতে কিন্তু তোমরা এলিজিবল হয়ে গেল। তোমরা কিন্তু এখান থেকেও কোম্পানি চাকরির দিকে চলে গেল। তাহলে মোটামুটি একটা বোঝা গেল যে এমটেক পাবে। শুধু তাই নয়, পার ইয়ার একটা 5,000ও কিন্তু দেওয়া হবে, এটা হাউস রেন্ট হিসাবে পার ইয়ার। তো মোটামুটি এরকম একটা অ্যামাউন্ট অফ তোমরা মানি পেতে পারবে। আর জেনারেল লাইনটা মোটামুটি এইরকম। এবং তোমরা আইআইটি, যতগুলো আইআইটি আছে, আমাদের 6টা আইআইটিতে আছে, আমি যেগুলো বললাম 3টে আইআইটি আছে। রিসেন্ট কিছু আইআইটি শুরু করেছে বায়োটেকনোলজি এবং এগ্রিকালচারাল সায়েন্স যেগুলো করছে, তারাও কিন্তু ডাইরেক্ট এমটেক থেকে জব ইন কোম্পানি করছে। এবং পিএইচডি তো আছেই, আইআইটিতে আমরা পিএইচডিও করতে। এখান থেকে এমটেক করার পরেও তো স্যার পিএইচডির অপশন হতো। হ্যাঁ, এমটেক করার পর পিএইচডি অপশন থাকে। আসলে কি হয়, গেট পাওয়ার পর 2 বছর এমটেক করে পিএইচডি করতে অনেকে সে টেনাসিটি থাকে না, জব পেয়ে যায়। আইআইটিতে সাধারণত এমটেক করলে ওরা জব পেয়ে যায়। এবার যারা পিএইচডি করতে চায়, পিএইচডি করলে হায়ার অপরচুনিটি রয়েছে। আর রইলো বাকি পিএইচডির পর আমরা কি করব। এখানে জাস্ট শেষ কথাটা বলেই আমরা শেষ করব। পিএইচডি করার পর পোস্ট ডক্টরেট করা যেতে পারে। সেটা বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা যখন অ্যাপ্লাই করব, তখন আমরা দেখতে পাবো যে ওরা ফেলোশিপ দিচ্ছে, একটা হ্যান্ডসাম বেতন একটা দেবে, যে 2 বছরের একটা পোস্ট ডক্টরেট। ওখানে ঠিক পোস্ট ডক্টরেট বলে না, ওটাকে বলা হয় রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে ওরা নেয়। মানে একজন গাইড কাজ করছেন, সেই কাজের একটা এক্সটেনশন তোমাকে দিয়ে করাবেন এবং একটা 2 বছর একটা ভালো বেতন পাবে। এবং পরপর যত প্রজেক্ট আসবে তুমি ওখানে এক্সটেনশনে যত বছর খুশি থাকলে, ওখানে যেহেতু পিএইচডি বা পোস্ট ডকটা কোম্পানির সঙ্গে টাই আপ করে হয়, সাধারণত যারা পোস্ট ডক করতে যায় ওখানে কোনো না কোনো কোম্পানিতে ওরা চাকরি পেয়ে যায় বিদেশে।
ওকে, সেটা নিয়ে যদি তোমাদের কোয়েরি থাকে পরে আমরা ডিটেইলস সেটা আলোচনা করব, বিদেশে কি কি অপরচুনিটি রয়েছে, কিভাবে সহজে আমরা বিদেশ যেতে পারবো। আপনি তো সেখানে অনেকবার কিছু- বিদেশ থেকে ঘুরে এসেছেন। হ্যাঁ, আমি রিসেন্ট জাপানে গেছিলাম, তো সেখানে আমি দেখেছি যে আমাদের অনেক ভারতীয় হিরোশিমা ইউনিভার্সিটিতে প্রায় 70 জন ভারতীয় রয়েছে এই মুহূর্তে। মানে ওখানে জাপানি যতজন আছে তার থেকে বেশি ইন্ডিয়ান আছে পোস্ট ডক্টরেট করার জন্য। মানে আমাদের স্টুডেন্টরা জানে না এইসব ব্যাপারগুলো, যে পিএইচডি যে কি ফিউচার রয়েছে বা কিভাবে যাবে, কি ব্যাপার স্যাপার, এগুলো নিয়ে কখনো স্যার আলোচনা করা একদম, যেতে পারে। যদি তোমাদের ভালো লাগে আমি ভবিষ্যতে এক একটা বিষয়, বিশেষ করে মেডিকেল লাইনটা যেটা তোমরা এখন নিটের জন্য পড়বে, সেটাও পরে আলোচনা করা যেতে পারে। মেডিকেল মানে নিট তো সবার হয় না, নিট বাদেও কিন্তু নিটে ধরো যাদের খারাপ র্যাঙ্ক হয়, মানে পেছনের দিকে র্যাঙ্ক হয়, বা অনেকে নিট দেওয়ার পরে অতটা সাকসেসফুল হও না, তো তাদের ক্ষেত্রে কি কি ক্যারিয়ার অপরচুনিটি হতে পারে, মানে মেডিকেল ফিল্ডেই কিন্তু স্যার মেডিকেল নিয়েও তো অনেক কিছু করা যায়। প্যারামেডিক্যাল রয়েছে, প্যারামেডিক্যাল মেডিকেল ফিল্ডে প্যারামেডিক্যাল যেটা আছে তার বিভিন্ন কোর্স। একটা ছোট উদাহরণ দিই, হাসপাতালে ধরো আমরা এমআরআই করতে যাই, আগে কি হতো যে কোনো টেকনিশিয়ান এমআরআই হ্যান্ডেল করতো, তো দেখা গেল অনেক রুগী তাতে ক্ষতি হয়েছে, যেন গভর্নমেন্ট রুল করে দিয়েছে ওই এমআরআই করার জন্য তোমাকে 6 মাসের একটা ব্রিজ কোর্স করতে হবে প্যারামেডিক্যাল। আচ্ছা, ছোট্ট একটা ব্রিজ কোর্স বিএসসির পর যে কেউ করতে পারে। তুমি এই কোর্সটা করে তুমি ওই এমআরআই সিস্টেমটাই তুমি তৈরি করলে বা ওটাই তুমি হ্যান্ডেল করলে, ওটাই তোমার কাজ থাকবে, ওটা একটা হ্যান্ডসাম একটা বেতন থাকবে। এবং সমস্ত ইনস্ট্রুমেন্টের জন্য নিয়ম হয়ে গেছে ওই ব্রিজ কোর্সটা করতে হবে প্যারামেডিক্যালের কোর্স, যেটা করলে তুমি ওই পার্টিকুলার ইনস্ট্রুমেন্টটাই তোমাকে কাজ করতে হবে, তবেই তুমি কিন্তু ওই ডিগ্রিটা থাকলে তবেই ওটা তুমি কাজ করতে পারবে, আদারওয়াইজ। মানে কেরিয়ার অপশন রয়েছে, নিট শুধু দিয়ে নয়, মানে নিটের পরেও কিন্তু তুমি যদি চাও তাহলেও কিন্তু কেরিয়ার তুমি তৈরি করতে পারবে। স্যার কখনো এটা নিয়ে ডিসকাস করা যেতে পারে। তো মোটামুটি আজকে এইটা ছিল আমাদের আলোচনা। আশা করছি তোমাদের এই ভিডিওটা তোমাদের হেল্প করবে। স্যার সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে বললেন যে ওইদিকে কি ব্যাপার রয়েছে, এদিকে কি ব্যাপার রয়েছে। এইটা নিয়ে আমরা অতটা বেশি ডিসকাস করিনি, কারণ টেকনিক্যাল লাইন, আমরা জেনারেল লাইনের যে বিষয়গুলো, বিশেষ করে কলেজের নতুন পলিসি, স্যার এই ব্যাপারটা নিয়ে পুরো, স্যার তো কলেজে পড়ান, তো স্যারের মোটামুটি জানা রয়েছে এই সকল জিনিসগুলো, ভালোভাবেই জানা রয়েছে, আমাদের থেকেও ভালো জানা রয়েছে, ওই জন্য স্যারকে নিয়ে আসা। স্যার সুন্দর করে বুঝিয়ে দিলেন তোমাদের যে কিভাবে কি, মানে তোমরা যখন ভর্তি হতে যাবে ফর্ম ফিল আপের সময় এই জিনিসগুলো একটু কেয়ারফুলি দেখবে, ঠিক আছে, যে তুমি কিভাবে তুমি বেরোতে চাইছো। তো স্যার বললেন যে গ্র্যাজুয়েট তুমি হিসাবে যদি তুমি ঢোকো তাহলে মনে হয় ভালো, তুমি যে কোনো সময় ছাড়তে পারো, ঠিক আছে। তারপরে তোমার তো অপশানগুলো বললেন। তো আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা তোমাদের হেল্প করবে। স্যারকে আবার ধন্যবাদ। আর স্টুডেন্টরা, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর যদি এই ব্যাপারে যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, স্যার বা আমাদের টিমের কেউ হয়তো তোমাদের রিপ্লাই দিয়ে দিবে, ঠিক আছে। স্যার এখানেই শেষ করছি, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, চলো টাটা।